মাহি চলে গেল। সাপন সার্চ করে অনেক নিচুতে গিয়ে এমন আইডি পেল। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। অপেক্ষা করলো অ্যাকসেপ্ট করার, কিন্তু সেদিন আর হলো না। টানা 3 দিন পর অ্যাকসেপ্ট হলো। সাপন নিজে থেকে আগ বাড়িয়ে মেসেজ দিয়েছিল। কথাবার্তা সাপোয়ানই বেশি বলতো। কিং করছে 1 সপ্তাহে কাটার পর বাংলাদেশে আসার দিন মায়ের সাথে দেখা করে মায়ের হোটেলে গিয়ে। মাই জানতো না সাফওয়ান তার কাছে আসবে। সাফওয়ান মাইকে দেখে ফার্স্ট জড়িয়ে ধরে তার মনের কথা বলে দেয়। মাই কিছুটা বিরক্ত প্রকাশ করেছিল। সাফওয়ান সময় দিয়েছিল। মাহি সম্মতি প্রকাশ করে 1 বছর পরে এবং শর্ত দেয় তার ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন না করতে এবং বেশি ডিস্টার্ব না করতে। সাফওয়ান তাতেই রাজি হয়। জীবনের প্রথম ভালো লাগা এটা। সাফওয়ান চায় পূর্ণতা পেতে। তাদের পরিচয়ে 4 বছর হলেও তাদের প্রেমের সম্পর্ক 3 বছরের। এই 3 বছরে বোধহয় একবারই তারা এত কাছাকাছি আসলো। তাছাড়া তো মাহিকে পাওয়াটাই যায় না। কখন কোথায় চলে যায়। 4 বছরের সামনাসামনি দেখা হয়েছে তা গুণে বলা যাবে 10বারও হয়নি। বাবুর নাম কী রাখা হলো মাহি? সাপনের কথায় মাহি কাঁধ থেকে মাথা সরিয়ে সোজা হয়ে বসলো। মায়া, মায়া ইসলাম। নাইস নেম তো। হুম। তুমি আছো কতদিনের জন্য বাংলাদেশে? এবার লং টাইম থাকতে হবে। সময়সীমা বাধা নেই। না। তাহলে আমার মাস দুয়েকের মাঝে বিয়েটা সেরে ফেলি। তুমি ভেবে বিয়েতে আগাতে চাইছো তো? দিন শেষে ঠকে গেলে কি হবে তখন? সাফন মাঝির হাত দুটো মুঠোয় নিয়ে শান্ত গলায় বলল, জানি ঠকাবে না আমায়। এটুকু বিশ্বাস আমার ভালোবাসাকে নিয়ে আছে আমার। হাই লেভেলের কনফিডেন্স দেখছি তোমার। তা তো আছেই। শুনলাম তোমার বাবা রাজি না। তাতে কি আসে যায়? বাবার কথা শুনলেও তো পারো। বাবার অনুমতি নিয়ে তো আর তোমায় ভালোবাসিনি। তাহলে এখন কেন তার কথা প্রাধান্য দিব? তাহলে আগামী 4 দিনের মাঝে তোমায় আমার বিয়ে করতে হবে। তোমার কথার কোনো সমস্যা হবে? সমস্যা তাও আবার আমার? কখনোই না। আজ বললে আমি আজই করবো তোমার বিয়ে। আবু আর ভাইয়ার সাথে কথা বলবো আগামীকাল। পরশু বিয়ে করবো আমরা। আর খুবই সাদামাটা ভাবে কোনো আয়োজন হবে না। কাজে এসে বিয়ে পড়িয়ে দিবে। ওকে, আমি চলে আসবো। মায়ের কিছুক্ষণ চুপ থেকে তারপর মুচকি হাসলো। সাফনের দিকে তাকিয়ে বলল, তুমি চতুর্প্রহর সিআইডি হলো তুমি ভীষণ ইনোসেন্ট একটা পুরুষ, জানো সেটা? শুধু ইনোসেন্ট, সাথে বোকাও। তোমার কথা সবই হতে পারি। আচ্ছা, এই জন কেন তোমার পেছন লেগেছে বলো তো? এজনের নাম শুনতে মাহির মুখ কঠিন হয়ে আসে। চরম লেভেলের বেয়াদব একটা ছেলে সে। নারীবাজ, নারীবাজ। তুমি জানলে কি করে? মায়ের মুখ নরম হয়ে আসলো। কমন সেন্স থেকে জেনেছি, আমার যদি কখনো সুযোগ আসে তাহলে ওটাকে গুলি করে হত্যা করতাম। রিল্যাক্স। বাদ দাও, চলো বাসায় দিয়ে আসি। না লাগবে না, তুমি চলে যাও। আমি একাই যেতে পারবো। আচ্ছা, সাবধানে যেও। চলো রিক্সাতে উঠিয়ে দেই। একটা রিক্সা ডেকে সাপন মাহিকে উঠিয়ে দিল। তারপর সে তার নিজের গন্তব্যের দিকে চলে গেল। ইজন ব্যালকনিতে বসে হুইলকে খাচ্ছিল। এর মধ্যে বাহাদুর খবর দিয়ে জানালো মায়ের বড় বোনের মেয়ে বাচ্চা হয়েছে। এই ধরনের খবরটা শুনে খাওয়া থামিয়ে দিল। গ্লাসটা নিচে নামিয়ে ভাবলো তার উচিত বাচ্চাটাকে দেখতে যাওয়া। হবু শালি বলে কথা। এই জনের জ্যাকেটটা গায়ে জড়িয়ে নিয়ে বেরিয়ে গেল। শাকিল মেয়েকে কোলে নিয়ে মেয়ের সাথে কথা বলছিল। অনেক সাধারণের পর পেয়েছে তারা এই বাচ্চা। আকস্মিক দরজার কলিং বেলের আওয়াজ শুনে মেয়েকে বইয়ের কাছে দিয়ে দরজার কাছে এসে দরজা খুলে দরজার পাশে এই জওয়ানকে দেখে কিছুটা চমকে। মুখে হাসি আসছে না। তারপরও হাসি টেনে বলল, এই জওয়ান তুমি? এই জওয়ান পাশ কাটিয়ে ভেতরে ঢুকে গেল। হুম, তোমার মেয়েকে দেখতে আসলাম। আমার মেয়েকে দেখতে এসেছো মানে? আহা, আগে আনো তো তোমার মেয়েকে, তারপর তো বলছি। শাল শাকিল ঠায় দাঁড়িয়ে রইল, মুখে কিছুটা দুশ্চিন্তার রেশ। এজোয়ার শাকিলকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে ফের বলল, কি হলো, যাও নিয়ে আসো। শাকিল বউর কাছ থেকে মেয়েটাকে নিয়ে আসলো। এজোয়ার শাকিলকে মেয়ে নিয়ে আসতে দেখে প্যান্টের পকেট থেকে একটা জিনিস বের করলো। শাকিল পাশে বসতে এজওয়ানের হাতে থাকা জিনিসটা মেয়েটার গলায় পরিয়ে দিল। শাকিল চমকে উঠল। এজওয়ান চেনটা পরানো শেষে মেয়েটার মুখে দিকে তাকিয়ে বলল, নাম কি রেখেছো মেয়ের? জি, মায়া ইসলাম। মুখ জুড়ে মায়াই খেয়ার খেলা করছে। আমার পক্ষ থেকে তোমার মেয়ের জন্য এই স্বর্ণের চেন। বলবে তার খালুজান দিয়েছে তাকে। খালুজান?
হ্যাঁ, আমি ওর খালুজান। এখন নড়ছি। মেয়েকে সাবধানে সতর্কতার সাথে বড় করো। যে অবস্থা আজকাল দেশের, কোথা থেকে কি হয়ে যায় বলা যায় না। এজওয়ান চলে গেল। শাকিল চেনটার দিকে তাকালো। পিওর গোল্ড। গোল্ডের মাঝে আবার ডায়মন্ডের স্টোনও বসানো। দাম যে অনেক হবে সেটা বোঝা গেল। খুব ভোরে মেহেরিন ফজরের নামাজ শেষ করে ছাদে হাঁটাচলা করছিল। স্নিগ্ধ বাতাস, মেঘলা আকাশ, গুমট পরিবেশ। আহা, কি সুন্দর অনুভূতি। এ বাড়িতে কোনো ফুলের গাছ নেই। মেহেরিন ঠিক করলো বেলি ফুলের চারা এনে লাগাবে একটা তার রুমের জানালার কাছে। গাছটা বড় হলে যেন বেলি ফুলের সুবাস তার রুমটা ভরপুর করে। মেহেরিন ছাদের কর্নিশ ঘেঁষে দাঁড়ালো। পুরো বাড়ির চারপাশ পাঁচিল দিয়ে ঘেরা। পাঁচিলের বাইরে সমান্তরাল মেঠোপথ। মেঠোপথের সামনে সবুজ ঘাসের একটা ছোট্ট খালি জায়গা। সে খালি জায়গায় শেষ বালুচর, আর বালুচর শেষে একটা ছোট্ট নদী। নদীর তীরে সারি সারি নৌকা ভিড়ালো। যাত্রীরা পার হয়ে যায় নৌকা দিয়ে নদীটা। কী সুন্দর সেই জায়গা, তাকালে চোখ ভরে যায়। মেরিন ভাবছে একদিন যাবে সেই নদীর ধারে, কিছুক্ষণ একাকী বসে থাকবে বালুর চরে, নদীর পানিতে পা ভিজাবে। কথাগুলো ভাবতেই মেহরিনের চোখ আটকে গেল বাড়ির সামনে সরু মাটির রাস্তায়। একজন বৃদ্ধ ডাক পিয়ন সাইকেল চালিয়ে চলে যাচ্ছিল সে পথে। গায়ে খাকি রঙের ইউনিফর্ম, হাতা গোটানো শার্ট, সামান্য কুঁচকে থাকা প্যান্ট, মাথায় টুপিটা কিছুটা হেলে পড়েছে একপাশে। কাঁধে বাদামি রঙের মরিল চামড়ার ব্যাগ, যা সময়ের ভারে খানিকটা ঝুলে পড়েছে। সাইকেলের পেছনে ক্যারিয়ারে বাঁধা দু একটা খাম আর সরকারি কাগজপত্র। লোকটার চলন ধীরে। সাইকেলের চেন ঘর্ষণে একটানা শব্দ উঠেছে, কিরিং কিরিং কিরিং। মেহরিন বুকের ভেতরে হালকা কেঁপে উঠল। একটানা কাজ করে যাওয়া এই মানুষটা বয়স কত? 70 হবে হয়তো। মজবুত শরীর নয়, বরং হাড়গোড় বেরিয়ে থাকা পাতলা শরীর। তবুও দাঁড়িয়ে ঘাটতি নেই। রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুই হয়তো তাকে থামাতে পারে না। তা না হলে এত ভোরে কেউ বের হয়? অফিস তো খোলে 9টার দিকে। মেহরিন আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত নিচে নামলো। মাথার ওড়নাটা টেনে একটু বড় করলো, এক পাশ দিয়ে মুখটা ঢেকে ফেললো। তারপর আঙিনা পেরিয়ে রাস্তায় বের হয়ে গলা ছেড়ে ডাকলো, চাচা একটু দাঁড়ান। বৃদ্ধ লোকটা হঠাৎ পেছনে ফিরে তাকালেন। কণ্ঠটা চেনা নয়, কিন্তু কাঁধে ঝোলা ব্যাগের ওজন সামনে সাইকেলটা থামিয়ে দাঁড়িয়ে পড়লেন। মেহরিনকে এগিয়ে আসতে দেখে তিনি সাইকেল থেকে নামলেন না, শুধু দাঁড়িয়ে রইলেন। মেহরিন কাছে যেতেই তিনি একদৃষ্টিতে তাকালেন ওর মুখের দিকে। কিছু বলবা মা? নরম কণ্ঠে প্রশ্ন করলেন ডাকপিয়ন। হ্যাঁ চাচা। মেহরিন হালকা শ্বাস নিয়ে বলল, চিঠিটা পাঠাতে চাই। চিঠি কোথায় কোথায় পাঠানো যায়? তুমি যেই জায়গায় পাঠাতে চাইবা সেখানে পাঠানো যাবে মা। চোখে মুখে কোনো বিরক্তি নেই তার, বরং শান্ত এক ধৈর্য। ঢাকায় পাঠানো যাবে? যাবে। বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো যায়। তাহলে একটা চিঠি পাঠিয়ে দিবেন চাচা। নিশ্চয়ই দিব। কবে দিবা? কাল। আচ্ছা, রেডি করে রাখো, আমি এসে নিয়ে যাবো। ওই যে বড় বাড়িটা, সেখানে তো থাকো না? হ্যাঁ চাচা। আচ্ছা, চেনে রাখলাম, কাল আসবো। মেহেদি একটু হাসলো, খুব মৃদু হাসি। আচ্ছা চাচা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মা, বলে ধীরে ধীরে আবার প্যাডেল ঘোরালো। লাগলেন ডাকপিয়ন। মেহেরিন একটু হাসলো, খুব মৃদু হাসি। আচ্ছা চাচা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মা, বলে ধীরে ধীরে আবার প্যাডেল ঘোরাতে লাগলেন ডাকপিয়ন। সাইকেলটা আবার ছুটল সরু পথে। মেহেরিন স্থির দাঁড়িয়ে রইল। একজন মানুষ, বয়সের ভার, ক্লান্ত শরীর, তবুও প্রতিদিন মানুষের অপেক্ষার ভার কাঁধে নিয়ে চলে যায় নিজের দায়িত্বের গন্তব্যে। আচ্ছা, ব্যাগগুলোর মাঝে কতগুলো চিঠি থাকতে পারে? প্রতিটি চিঠির ভেতর লুকিয়ে আছে কি এক এক জনের জীবনের অসংখ্য গল্প, কোনোটা সুখের, কোনোটা দুঃখের, আবার কোনোটা অব্যক্ত ভালোবাসার। দুপুর 3টা বাজে। সূর্যের কড়া রোদটা এখনো বিদ্যমান। শ্রাবণ বাবার সামনে সে কখন থেকে বসে আছে, কিন্তু তার বাবা শামসুল মির্জার কোনো হেলদোল নেই। তার যেখানে মাহিকে পছন্দ না, সেখানে বিয়ের বিষয়ে কথা বলার তো কোনো প্রশ্নই ওঠে না। শামসুল মির্জা খবরের কাগজটা রেখে উঠে চলে যেতে চাইলেই শ্রাবণ পথ আটকে দাঁড়ায়। শামসুল মির্জা শান্ত গলাতেই বললেন, পথ ছাড়ো শ্রাবণ। শ্রাবণ এবার দুহাত দুদিকে মেলে দিয়ে বলল, ছাড়বো না পথ। তুমি এত তেড়া কেন বলো তো বাবা? ছেলে বিয়ে করতে চাইছে, সেদিকে কি তোমার কোনো হুঁশ নেই? হুঁশে ফিরো, আর চলো, মাহির বোন দুলাভাইয়ের সাথে কথা বলবে। শামসুল মির্জা এবার তীক্ষ্ণ স্বরে বললেন,
সম্ভব না আমার পক্ষে। আমি কারো সাথে গিয়ে কথা বলতে পারবো না। আমি মাহিকে, তুই বিয়ে করতে চাস আর ওকে ফাইন, যা কর গিয়ে বিয়ে। মাহিকে আমি বাধা দিব না। তোমাকে ছাড়া কিভাবে বিয়ে করি আমি, বলো তো? আমাকে ছাড়া যেভাবে এতদিন প্রেম করেছিস সেভাবেই। আর বিরক্ত করিস না তো আমাকে। তাহলে তুমি সত্যি যাবে না? মাইকে মেনেও নেবে না, না? ওকে ফাইন, লাগবে না তোমার যাওয়ার। আর হবেও না মানতে মাহিকে। আমি একা গিয়েই কথা বলবো। শ্রাবণ রুমে গিয়ে পোশাক বদলে একটা ব্লু টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরে বের হলো। বাড়ি থেকে বের হয়ে ওর বাড়ির জন্য মিষ্টি ফল নিয়ে চলে গেল। সুলতান বেলায় আসা সাদা ধবধবে গরুটার সামনে দাঁড়িয়ে আছে মেহেরিন। গত পরশু এসেছে গরুটা। রুমাইশা গরুটার সাথে এ নিয়ে 100টা ছবি তুলেছে বোধহয়। গরুটা তো শান্ত যা বলার বাহিরে। আনোয়ার সুলতান বলেছেন গরুটা কোরবানি দেওয়া হবে। মেহরিনের মন ভার হয়ে এলো। গরুটা তো এখনো ছোট। মেহরিন গরুটার শরীরে আলতো হাত রেখে আদুরে গলায় ডাকলো, শাহজাদা। রুমাইচা চমকালো, শাহজাদা? মেহরিন ভরকে গেল। তুমি কি গরুটাকে শাহজাদা বলে ডাকলে ভাবি? হুম। কেন, সুন্দর না নামটা? জাস্ট ওয়াও নামটা। ভাবি দাঁড়াও, একটা ছবি তুলি তোমার আর শাহজাদার। রুমাইসা তুলল। সাদা শাহজাদা আর সাদা রঙের সালোয়ার কামিজ পরা সিক্ত মেহেরিনের। তাদের কমিউনিকেশনটা দারুণ। রুমাইসা ছবিটা সোজা ভাইয়ের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিল। সলিমান বের হয়েছিল মানিকগঞ্জের উদ্দেশ্যে। সেখানে আজ একটা কাজ আছে। পথিমধ্যে আচমকা ফোনে নোটিফিকেশন পেয়ে চেক করে দেখল উপর থেকে রুমাইসার মেসেজ। একটা ছবি পাঠিয়েছে। সলিমান আর ভেতরে গিয়ে দেখল না ছবিটা। ইব্রাহিমের বাগানবাড়ির বাগানে বসে আছে ইমন। মন আজকাল তার ভীষণ বিষণ্ণ থাকে, কিন্তু কোনো যে সে জানে না। হঠাৎ হঠাৎ কেন জানি বুকটা তার মোচড় দিয়ে ওঠে। তীব্র যন্ত্রণা হয়। বুক ফেটে কান্না গলায় বেরিয়ে আসে। ইমন বুঝতে পারে না এমন যন্ত্রণা কেন হয় বক্ষপটে। তারপর মুহূর্তে মেরিনের কথা ভাবলে ব্যথাটা ধীরে ধীরে নিরাময় হয়ে যায়। মেহরিন নামটাই যেন মধুর, তেমনি মেয়েটাও। একদম ফুলের মতো নিষ্পাপ, ধার্মিকও বটে, যাকে বলে পবিত্র হৃদয়ে মোড়া একটা শান্ত ভদ্র মেয়ে। ইমন মাঝে মধ্যে নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে করে মেহরিনের মতো একটা চমৎকার মেয়ের সাক্ষাৎ তার সাথে হয়েছে বলে। এখন এই সাক্ষাৎটাকে ইমন একটা নাম দিয়ে বাধাই করতে রাখতে চায়। মেয়েটার মতোই পবিত্র নাম হবে তার। বিয়ে। হ্যাঁ, বিয়ের চেয়ে পবিত্র আর কোনো নাম সম্মান হতেই পারে না। এবার ঈদে বাড়িতে গিয়ে মাকে বলবে। তারপর মেহরিনের বাবার কাছে প্রস্তাব নিয়ে যাবে। ইমন আশা করছে এবার মোতলেব ভূঁইয়া অত্যন্ত নাচক করতে পারবে না। সে এখন একটা জব করছে। এখন সে মেহরিনকে ভালো রাখতে পারবে। এবারও যদি চাচা রাজি না হয় তাহলে ইমন হাতে পায়ে ধরে ভিক্ষা চাইবে তার কাছে। বড্ড ভালোবেসে ফেলেছে মেহরিনকে সে। এই জীবনে যদি মেহরিনকে সে না পায় তাহলে বোধহয় মরেই যাবে। ইমনের আচমকা চোখ ভিজে আসলো। বুঝলো না বোকা ইমন, এর জল কিসের? সে তো পূর্ণতার স্বপ্ন দেখছে। তাহলে চোখে জল কেন? ওহ, আনন্দের জল বুঝি এটা। তাহলে হৃদয় কেন এত অশান্ত? ইমনের ইচ্ছে করলো মেহরিনকে এক নজর দেখার, কিন্তু তা সম্ভব নয়। মেহরিনের পার্সোনাল ফোন নেই। আর মেহরিনের মায়ের নাম্বারের কারণ ছাড়া ফোন দেওয়াটা স্বাভাবিকভাবে ভালো দেখায় না। ইমন দমে গেল। আর তো কয়েকটা দিন। ঈদের ছুটি পেলেই ছুটি ছুটি পেয়ে চলে যাবে অলঙ্কারপুর। তারপর মেহরিনকে দু চোখ ভরে দেখবে। মাঝে মধ্যে ইচ্ছে করতো ইমনের মেহরিনকে একটু ছুঁয়ে দেখতে। ছোঁয়াই একদমই তেমন গভীর না। মেহরিনের নরম হাতটা ধরে ছোঁয়ার ইচ্ছে। ইমনের হয়তো এত এত টাকা পয়সা নেই, কিন্তু মেহরিনকে তার চেয়ে বেশি ভালো এই পৃথিবীতে আর কেউই রাখতে পারবে না। এটা ইমন চোখ বন্ধ করে বাজি ধরে বলতে পারবে। ইমনের ভালোবাসা তার মেহরিনের মতোই সিগ্ধ, অপবিত্র না। না, অপবিত্র হয় কি করে? ভালোবাসা অপবিত্র জিনিস নাকি? ভালোবাসা তো হয় পবিত্র। ইমন বসা থেকে উঠে দাঁড়ালো গাড়ির হর্নের আওয়াজ শুনে। ইয়াসিন এসেছে নিশ্চয়ই। আজ কথা ছিল বৃদ্ধাশ্রমে যাওয়ার। ইয়াসিন জানিয়েছে সলিমান সাহেবের একটা বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রম আছে। তার নাম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। অনাথ বাচ্চারা আর বৃদ্ধ লোকগুলো একত্রে এই আশ্রমে থাকে। ইয়াসিন গাড়ি থেকে ডাক দিল ইমনকে, ইমন ভাই আসেন। ইমন এগিয়ে আসলো। ছোট্ট পিকআপের পেছনে চাল ডাল তেল সাবান বেবি ফুড সহ আরও অসংখ্য জিনিস। ইমন গাড়িতে উঠে বসলো। ইয়াসিন গাড়ি স্টার্ট দিল। গাড়িটা এসে থামলো কল্যাণপুর।
আশ্রমে থাকা সিকিউরিটি গার্ডগুলো এসে জিনিসপত্রগুলো নিয়ে যেতে লাগলো ভেতরে। গাড়ি থেকে নেমে চারপাশটা দেখতে লাগলো। চোখের সামনে যে দৃশ্যটা খুলে গেল, তাতেই মুহূর্ত তার বুকের ভিতর কেমন জানি এক কোমল অনুভূতি খেলে গেল। আশ্রমের বড় গেট পেরিয়ে ঢুকতেই দুপাশে সারি সারি ফুলের টব, গাঁদা, গোলাপ, চন্দ্রমল্লিকা, আরও নাম না জানা আরও কত ফুল। সবুজ ঘাসে মোড়ানো একটা ছোট্ট বাগান, মাঝখানে এক চকচকে সাদা বেঞ্চ, যেখানে দুটি বৃদ্ধ গল্পে মগ্ন। বাচ্চারা এক কোণে রঙিন প্লাস্টিকের খেলনা দিয়ে খেলছে। কারো হাতে ছোট্ট ট্রাক, কারো হাতে পুতুল। এদের মধ্যে কেউ পথশিশু, কেউ এতিম, কেউ রেল স্টেশনে থাকতো, কেউ ফুটপাতে থাকতো, কেউ বা ঢাকার কোনো এক নাম না জানা হাসপাতালের সামনে পড়েছিল। এর একপাশে হুইল চেয়ারে বসে আছে এক বৃদ্ধ, যার একটি পা নেই। আরেকজন সেবিকা তার হুইল চেয়ারে ঠেলছেন। কারো বা এক চোখ অন্ধ, কারো আবার দুই চোখই অন্ধ। কারো সন্তানরা তাকে বের করে দিয়েছে বাড়ি থেকে, আবার কেউ নিঃসন্তান। ইমন চারপাশে তাকিয়ে দেখল, তিনতলা বিশিষ্ট ভবনটি আধুনিক নকশায় তৈরি, তবে কোথাও কোনো কৃত্রিমতা নেই। প্রতিটি কোণে মানুষের স্পর্শ, যত্ন, ভালোবাসা খুঁজে পাওয়া যাচ্ছে। ভবনের দেওয়ালে টানানো কিছু ছবি, হাস্যোজ্জ্বল মুখে শিশু আর বৃদ্ধদের মিলিত মুহূর্ত। কোথাও একজন ছোট্ট মেয়ে এক বৃদ্ধার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে, কোথাও এক বৃদ্ধ তার হুইলচেয়ারে বসে ছোটদের গল্প শোনাচ্ছে। ইমন ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। একটা টিনের ছাউনির নিচে অনেকগুলো চেহারে বৃদ্ধরা বসে আছে। কেউ গল্প করছেন, কেউ সেলাই করছেন, কেউ বা আঙুলে তাসের প্যাকেট নিয়ে ব্যস্ত। তাদের পাশে একটা লম্বা কাঠের দোলনা, সেখানে দুইটা ছোট ছেলে মেয়ে পাশাপাশি বসে দুলছে। ইয়াসিন এগিয়ে এসে বলল, এই জায়গাটার নাম দিয়েছি সুলেমান সাহেব চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। আগে অন্য নাম ছিল। ভাই বলেন, বাচ্চা আর বৃদ্ধরা একই সুতোয় গাঁথা। ছোটরা যেমন বড়দের সহায়তা ছাড়া চলতে পারে না, তেমন বৃদ্ধরাও এই সময় অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না। সেই জন্য বাচ্চা আর বৃদ্ধদের একসাথে রাখা হচ্ছে। এতে বৃদ্ধ লোকগুলোকে একাকিত্ব গুলো কমবে, আর শিশুগুলো দাদা দাদির সমবয়সী লোকের আদর স্নেহ পাবে। আগে সবাই আলাদা ছিল। ভবনের পেছনের দিকে একটা ছোট্ট পাঠাগার আছে, কাঠের তাক ভর্তি বই, শিশুদের জন্য গল্পের বই, বৃদ্ধদের জন্য ধর্মীয় বই, উপন্যাস আর স্মৃতিচারকমূলক লেখাগুলোর বিশাল সমগ্র। পাঠাগারের জানালা খুলতে বাগানের একটা অংশ দেখা যায়, যেখানে পাখিরা ঘোরে, প্রজাপতিরা উড়ে বেড়ায়। ভবনের পাশে একটা ছোট্ট চিকিৎসা কেন্দ্র আছে, সাপ্তাহিক 3 দিন ডাক্তার আসে। মেডিকেল রুমের জানালায় শিশুর আঁকা একটা চিত্র, একজন বৃদ্ধ আর একজন শিশু হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে সূর্য ডোবার আলোর দিকে। ইমন হাঁটতে হাঁটতে একটা বেঞ্চে বসে পড়ল। হঠাৎ এক বাচ্চা ছুটে এসে বলল, আঙ্কেল, আপনি খেলবেন আমার সাথে? ইমন আর না করতে পারল না, বাচ্চা মেয়েটার সাথে ব্যাট বল খেলতে লাগলো। ইমন লক্ষ্য করলো আশ্রমের প্রতিটি কোণে এক একটা জীবনের ভাঙা কাহিনী। এই বাড়িটা এক বিশাল মানব জমিন, যেখানে কেউ সন্তানহীন, কেউ সন্তান পালনের অবহেলিত, কেউ পিতৃহারা, কেউ মাতৃহারা, কেউই দুইজন, কেউই জন্মে পরিচয়হীন, কেউ বয়সের শেষে পরিচিতদের কাছে বোঝা হয়ে উঠেছে। বৃদ্ধ চুপচাপ একটা কাঠের চেয়ারে বসে আছেন। ইমন জানতে পারল তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। মুখে চুপচাপ গম্ভীর্য, চোখে অদ্ভুত এক ক্লান্তি। তার পাশে বসা এক 6 বছরের বাচ্চা তাকে জিজ্ঞেস করলো, দাদু, তোমার ছেলেরা কোথায়? তিনি কেবল আকাশের দিকে তাকিয়ে মৃদুস্বরে বিষাদের সহিত বললেন, তারা খুব ব্যস্ত রে। ইমনের মুখ ভারী হয়ে এসলো। কেউ বাবা মায়ের জন্য নিজের স্বপ্ন জলাঞ্জলি দেয়, তো কেউ বাবা মাকে বোঝা ভেবে আশ্রমে ফেলে রেখে যায়। তারা কি জানে না মায়ের পায়ের নিচে সেই সন্তানের বেহেশত? দিন দুনিয়ার পেছন ছুটতে গিয়ে যে তারা পরকালের নরকের দিকে চলে যাচ্ছে ক্রমশই। ইয়াসিন বেবি ফুডের বক্সটা নিয়ে দোতলায় গেল। আজ 3 মাস হবে একটা বাচ্চা এসেছে, বয়স 3 মাস। কোনো এক অমানুষ তার পাপ ঢাকতে ফুলের মতো শিশুটাকে ডাস্টবিনে ফেলে রেখে গিয়েছিল। সুলেমানের খবর পেতে আশ্রমের ম্যানেজারকে বলে বাচ্চাটাকে নিয়ে আসে। ইয়াসিন খাবারটা মিস রাফসার কাছে দিল। বাচ্চা মেয়েটার ঠান্ডা লেগেছে। ইয়াসিন কোলে তুলে নিল। আশ্রমের সবচেয়ে ছোট্ট সদস্য সে। সুলেমান নাম রেখেছে জুই। ইয়াসিন আদর করলো বাচ্চাটাকে। মিস রাফসাকে বলল মেয়েটার যত্ন নিতে। ঠান্ডা লাগে কি করে? মেয়েটা রাফসার কাছে দিয়ে পেছন ফিরে হাঁটতে গিয়েই হঠাৎ থমকে দাঁড়ালো ইয়াসিন। কোনো এক বৃদ্ধ মহিলা গান গাইছেন, ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার। মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকমের জিনিস আর আসবাবপত্র দামি দামি।
গানটা শুনে ইয়াসিনের মন কেঁদে উঠল। গানটা শুনে ইয়াসিনের হৃদয় ব্যাকুল হয়ে বেঁধানো। মহিলাটা নিশ্চয়ই বুক ফেটেছে, চোখে জল এসেছে। ইয়াসিনের ইচ্ছে করলো গিয়ে মহিলাটাকে দেখতে, কিন্তু দেরি হয়ে যাওয়ায় আর দেখতে পারলো না তাকে। চলে আসলো। এই জোয়ান নিজের রুমে বসে একের পর এক হুইলকি খেয়ে চলছে। জানতে পেরেছিল পরশু মাহি আর সাফওয়ান বিয়ে করতে যাচ্ছে। এই কথাটা একদম কানে গরম সূচের মতো ফুটলো। বিয়ের কথা শখ না মাহির? রিজওয়ান সেই সব পূরণ করাবে এখন মাহির। আশা সুলতান কিছুক্ষণ আগে শুনেছে এই জনের কর্মকাণ্ডের কথা, আর শুনেই তার মাথাটা গরম হয়ে গেছে। রেগে হন্তদন্ত হয়ে ছেলের রুমে আসলো। রাগে শরীর কাঁপছে তার। এসব কি শুনছি আমি? রিজওয়ান শান্ত মস্তিষ্কে জবাব দিল, যা শোনার তাই শুনেছ। এটা কিন্তু একদম বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হলে হচ্ছে। সুলেমান কিন্তু রেগে যাবে। তুমি না জানালে জানবে না, আর রাগাবেও না। তুমি জাস্ট চুপ থাকো। যা ইচ্ছে হয় তুমি করো। পরে হিতে বিপরীত হলে তার দায়ভার সব তোর। তোর কারণে যেন পলিটিক্সে কোনো প্রভাব না আসে, বলে রাখলাম। আসবে না, এখন আসতে পারো। বাশা সুলতান চলে গেলেন। এজন হুলকে বোতলের দিকে তাকিয়ে বোতলে চুমু খেয়ে গাইল, মেরিন গতকাল রাতে একটা চিঠি লিখেছে তার প্রিয় পুরুষটির জন্য। লোকটা ফোনই দেয় না। সেদিন বলো রাতে ফোন দিবে, কিন্তু আর দেয়নি ফোন। তার নিজেরও ফোন নেই, রুমাইসার কাছে চাইতেও শরম করে। তাই এই উদ্বেগ। মেহরিনের যান্ত্রিক ফোনের কথা আদান প্রদান করার চেয়ে চিঠিতে প্রকাশ করাটা শ্রেয় মনে হয়। 90 দশকের একটা ভাবিয়ে আনে। এখন ব্যালকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে ডাক পিয়নের। বৃদ্ধ লোকটা আসলে মেহরিন চিঠির খামটা তাকে দিয়ে দিবে, তার ঠিকানায় পাঠিয়ে দিতে। মেহরিন অপেক্ষা করতে লাগলো, কিন্তু সেদিন আর ডাক পিয়ন আসলো না। মেহরিনের মন খারাপ হয়ে গেল। রুমাইসা থেকে ঠিকানা নিয়ে চিঠি লিখলো, অথচ পৌঁছে দেওয়ার মানুষটা আসলো না। মেহরিনের আর পাঠানো হলো না সেই চিঠিটা। নিচ থেকে আপিকা সুলতান ডাক ভেসে আসায় মেহরিন চিঠির খামটা ব্যালকনির চেয়ারে রেখে চলে গেল। বিকেলের পর ঝড় উঠল। ঝড়ের সাথে ভারী বৃষ্টিপাত হলো। মেহরিন রুমে এসে তড়িঘড়ি করে ব্যালকনিতে গিয়ে দেখলো চিঠিখানা ভিজে জলে ডুবো হয়ে আছে। মেহরিন সতর্কতার সহিত খামটা উঠাতে গেলেও পারল না, ছিঁড়ে গেল। মেহরিন দীর্ঘশ্বাস ফেললো, চিঠির টুকরোগুলো ফেলে বাহিরে। পরের দিন আরও একটা চিঠি লিখলো মেহরিন, কিন্তু অপেক্ষা করলো ডাক পিয়নের। সেদিনও আসলো না আর ডাক পিয়ন। মেহরিন বুঝতে পারলো না ডাক পিয়ন চাচাটা কেন আসছে না। টানা আরও 2 দিন অপেক্ষা করার পর এক ডাকপিয়নের দেখা মিলল, তবে সেই ডাকপিয়নের আগে সেই বয়স্ক লোক না, এবার ভিন্ন কেউ। মেহরিন ওড়না টেনে মুখ ঢেকে নিচে নেমে সেই ডাকপিয়নকে পেছন থেকে ডাকলো। লোকটা দাঁড়ালে মেহরিন এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম। এ কয়দিন ওই চাচাটা আসলো না কেন? আগে যিনি এই পাড়ায় চিঠি দিত? হ্যাঁ, উনি তো আজ 3 দিন হলো মারা গেছেন। মেহরিন চমকে উঠলো এই কথা শুনে, মুখে চলে আসলো ইন্না লিল্লাহ। কিভাবে মারা গেলেন? হার্ট অ্যাটাক করে। আপনি একটু দাঁড়ান, আমার খামটা নিয়ে আসছি। মেহরিন বাড়ির ভেতরে ঢুকে নিজের রুম থেকে খামটা এনে লোকটার হাতে দিয়ে গেল। বাকি তো ঠিকানায় খামটা পৌঁছে দিবেন। আচ্ছা আপু। লোকটা চলে গেল। মেহরিন ভারী একটা শ্বাস ফেলল। বিকেলের পরপরই সুলতান নিবাসে ডাকপিয়ন কারনারে। বাড়ির দারোয়ান ডাকপিয়ন থেকে চিঠিটা নিয়ে বাড়ির মেয়েদের কাছে দিয়ে আসলো। বাড়িতে বাসার সুলতান নেই, আর সুলেমানও নেই। সুলেমান বাসায় ফিরল রাত 9টার দিকে ক্লান্ত শরীরে, মন মেজাজ বেশ টঙ্গে। সুলেমানকে দেখেই ম্যাড এগিয়ে এসলো খামটা নিয়ে। আর বলো স্যার, আপনার একটা খাম এসেছে। কোথা থেকে? ঠিকানার নাম কিছুই দেওয়া নেই, শুধু আপনার ঠিকানা দেওয়াই। সুলেমান মাথা ঘামালো না, যেতে যেতে বলে গেল, তাহলে আর ডাস্টবিনে ফেলে দে। মেরিন চিঠিটা সুলেমানের হাতে ঠাঁই না পেয়ে পেল সুলতান নিবাসের এক ডাস্টবিনে। 3 দিন ধরে মাহির কোনো খোঁজ খবর নেই, অথচ গতকাল সাপওয়ান আর মাহির বিয়ে হওয়ার কথা ছিল। সাপওয়ান ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করলো মাহির সাথে, কিন্তু ফোন সুইচ অফ। ভয়ও হতে লাগলো, মাহি গেল কোথায়? আবার কোথাও চলে গেলে না তো? কিন্তু মাহি তো বলেছে এবার অনেক দিন থাকবে বাংলাদেশে, আর বিয়ের তারিখ তো সে নিজেই ঠিক করলো। সাপওয়ান মাহির অ্যাপার্টমেন্টে গিয়েছিল। সিকিউরিটি গার্ড বলল মাহি নাকি 2 দিন আগে কোথাও একটা চলে গেছে ব্যাগপত্র গুছিয়ে। সাপওয়ান চিন্তায় পড়ে গেল। মাহির লোকেশন লাস্ট তার নিজের অ্যাপার্টমেন্টেই ছিল, তারপর থেকে ফোন বন্ধ। আচ্ছা, মাহি কোনো বিপদে পড়েনি তো? সাপওয়ান মাহির অ্যাপার্টমেন্টের সিসিটিভি ক্যামেরা চালু করলো। আশ্চর্যের বিষয় হচ্ছে গত 6 দিন ধরে অ্যাপার্টমেন্টের সিসিটিভি ক্যামেরা নষ্ট। পাগল পাগল লাগছে নিজেকে সাফওয়ানের। আচ্ছা, এই জন কিছু করেনি তো?
দুপুরটা যেন আগুনের মতো জ্বলছে আজ। রাস্তায় মানুষের চলাফেরা পেরায় নেই বললেই চলে। গরমের কুকুরটাও ছাওয়ার নিচে জিভ বের করে শুয়ে আছে। বাতাস নেই এক ফোঁটা, হাওয়া পর্যন্ত যেন গিলে ফেলেছে আকাশ। রোদের তেজটা এত বেশি, দূরে গাছপালা যেমন বিবর্ণ লাগে চোখে। টিনের ছাউনি যেন সোজা মাথার উপরে আগুন ঢেলে দিচ্ছে। কাকগুলো ডাকছে না, কেবল হাহাকার করে বসে আছে বিদ্যুৎ খুঁটিয়ে পাশের। ঘামাক্ত শরীর নিয়ে সুলতান নিবাসে প্রবেশ করলো সাফওয়ান। সদর দরজা পেরিয়ে বসার ঘরে ঢুকে এজনের নাম ধরে ডাকতে থাকে। এজনই দুপুরে ভাত ঘুম দিয়েছিল। আকস্মিক নিজের নামে কাউকে ডাকতে শুনে রুম থেকে বেরিয়ে দোতলা থেকে নিচে বসার ঘরের দিকে তাকিয়ে দেখলো সাফওয়ানকে। বিরক্তির চোখ মুখ কুঁচকে আসলো তার। হাই তুলতে তুলতে নিচে নেমে গিয়ে সোফায় পা তুলে বসলো। কি হয়েছে ভাই, এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? সাবান হন্তদন্ত হয়ে এগিয়ে আসলো। দাঁত চেপে বলল, মাহি কোথায়? এজন বিরক্ত গলায় বলল, কেন হারিয়ে গেছে নাকি মেয়েটা? আপনি জানেন না মাহি কোথায়? পাগল নাকি, আমি জানবো কি করে? আপনি না জানলে কে জানবে? আপনিই জানবেন। কজ আপনিই তো মাহির উঠবি ছিলেন। আপনার বিয়ে হওয়ার কথা ছিল। তো অন্যের বউ, সরি হবু বউ কোথায় সেটা আমি কে করে জানবো বলুন তো? আমি 100% শিওর আপনি জানেন মাহি কোথায়। কোনো প্রুফ আছে এটার? প্রুফ নেই, সেই জন্য তো এখনও বাইরের এসির তলে ঘুমাতে পারছেন। যান, পরমিস, প্রমাণ নিয়ে আসুন, তারপর ডায়লগ ছাড়বেন। আর এটা কোনো চিড়িয়াখানা নয় যে যখন তখন পশু শিকারে চলে আসবেন। এরপর থেকে আসলে ওয়ারেন্ট নিয়ে আসবেন, তা না হলে চাকরির মাইরে বাপ করে দিব। সাবওয়ান তার নিজেকে আটকাতে পারল না। এজনের শার্টের কলার ধরে বসা থেকে দাঁড় করিয়ে গাল বরাবর ঘুষি দিতে উদ্যত হলো। এজন বাঁ হাত দিয়ে হাতটা ধরে ফেলে, পাল্টা সাপনের বুকে জোরে ধাক্কা মেরে বলে, এই সিআইডি, এটা তোর অফিস না, এটা সুলতান নিবাস। যেদিন মেরেছিলি আমি টু শব্দ করিনি, তাই বলে ভাবছিস যখন তখন যেখানে খুশি সেখানে মারতে পারবি? আর আমি চুপচাপ খাবো তোর মার? তুই একটা আছাড় মেরে তোর বিচি গলিয়ে দিব, বলে রাখলাম। বের হ সুলতান নিবাস থেকে, তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এখনও সম্মান সহিত বলছি, আমি আপনাকে ছাড়বো না। সরি, আমি গেলাম। কোনো মেয়েকে গিয়ে নিয়ে এই ডায়লগ বললে সে মহাখুশি হবে, বাট আমি হচ্ছি না। একটা বউ থাকলে সেও কথা বলে মহাখুশি হতাম। এখন নাচছি ভাই, আমার ঘুমনটার 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন। সাপন পারল না নিজের ক্লাসটা এজনের মতো নিচে নামতে। আইনের দৃষ্টিকোণ থেকে এজনকে নির্দোষ দেখা গেল সাপন বেশ জানে এজন আছে এসবের ভেতরে। তাই সুলতান নিবাস থেকে বের হয়ে কিছু লোক লাগালো সুলতান নিবাসের বাইরে। এজন তো এক সময় না এক সময় বের হবেই। দুপুর কেটে গিয়ে রাত চলে আসলো, কিন্তু এজওয়ানকে সুলতান নিবাস থেকে বের হতে দেখা গেল না। রাত বাজে 10টা 45। একটা সিঁড়ি ঘরের নিচে অন্ধকারের মধ্যে ফিসফিসে বাতাস, ধুলো মাখা ককরিসের মেঝেতে একটা লোহার চেয়ারে, আর তাতে হাত পা মুখ বাঁধা মাহি। ঘামাক্ত ক্লান্ত মুখ, চোখে মুখে ভয় নেই বললেই চলে, তীক্ষ্ণ নজর। ও চেষ্টা করছে হাত পায়ের বাঁধন ছেড়তে, কিন্তু দড়িগুলো এমন শক্ত করে বাঁধা যে একটু নড়লেই রগে রক্ত জমে আসছে। 3 দিন আগে বিয়ের শপিং শেষ করে ক্লান্ত মাহি অ্যাপার্টমেন্টে এসে দরজা বন্ধ করে লাইট জ্বালিয়ে ওয়াশরুমে যায়। একটু পরে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরোতেই দরজা কড়া নাড়ার শব্দ শুনে ভোর ভিউ দিয়ে দেখে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। একটু অবাক হয়, দরজা খুলে জিজ্ঞেস করে, কিছু বলবেন চাচা? সিকিউরিটি কিছু বলে না, একপাশে তাকায়, চোখে এরকম ভয়ক্ত অবক্ত সংকেত। মায়ের কিছু বুঝে ওঠার আগেই মাথা ঘোরায় পাশে 3জন লোক দাঁড়িয়ে, পুরো কালো পোশাকে, মুখ ঢাকা, চোখে সানগ্লাস। মাই জিজ্ঞেস করে, আপনারা কারা? কোনো উত্তর নেই। 2জন লোক হঠাৎ এগিয়ে আসেন, একটা হাত মাহির দিকে বাড়ে। মাহি ঝাটকা দিয়ে দরজা বন্ধ করতে যায়, কিন্তু ততক্ষণে ওরা ধাক্কা দিয়ে ঢুকে পড়ে। প্রথম লোকটা ফের মাহির হাত ধরতে চাইলে মাহি সরে গিয়ে লোকটার হাত ধরে বাঁকিয়ে ফেলে দেয়। লোকটা ব্যথায় কুকড়িয়ে ওঠে। মাহি দৌড়ে গ্রাউন্ড ফ্লোরে আসে, লোকগুলো পেছন পেছন আসে। লোকটা পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে, মাহি দেওয়ালে ঠেকে যায়। মাহি ধাক্কা দিয়ে নিজেকে সরিয়ে নেয়। প্রথমে লোকটা ঘুষি মারতে আসলে মাহি নিচু হয়ে এড়িয়ে যায়, পেটের নিচে কিস করে লোকটাকে মেঝেতে ফেলে দেয়। 2 নম্বর লোক সামনে এসে পাঁচ ছুঁড়ে মাহি 2 হাতে ব্লক করে, এরপর লোকটা থুতনিতে পাঁচ মারে, চোয়াল ঘুরে যায়। লোকটা বেঁকে পড়ে, আবার ঘুরে দাঁড়ায়। দ্বিতীয় লোকটা পেছন থেকে মাহিকে ধরে ফেলে। মাহি ছটপট করে পেছনে মাথা দিয়ে আঘাত করে লোকটা নাকে, রক্ত ঝরে পড়ে লোকটা নাক দিয়ে। প্রথমে লোকটা আবার পেছন থেকে দৌড়ে এসে মাহির পিঠে লাথি মারে। মাহি ছিটকে পড়ে মেঝেতে।
কিন্তু মাহি পরে গিয়ে থেমে থাকে না, শুয়ে থেকেই পা থেকে লোকটা টেনে ফেলে। মাহি উঠে দাঁড়ায়। এবার তিনজনই তাকে ঘিরে ফেলে। কিছুক্ষণ টান টান নিঃশব্দ। তৃতীয় নম্বর লোকটা ফুঁসতে ফুঁসতে বলে, তোর কনফিডেন্সটা মেরে ফেলবো সুন্দরী। মাহি ঠান্ডা স্বরে বলে, চেষ্টা করে দেখতে পারিস। একজন মাহির পেছনে গিয়ে চুল টেনে ধরে। মাহি সোজা পেছনে কুইন মারে, লোকটা কাঁচতে কাঁচতে পড়ে। আরেকজন মাহিকে কোণ ঠাসা করে দেওয়ালের কাছে। মাহি দেওয়াল ধরে উঠে গাড়িতে গাড়িতে লোকটার গালে থাপ্পড় মারে, তারপর কিক। তৃতীয়জন পেছন থেকে ধরতে আসে। মাহি এবার শরীর ঘুরিয়ে তার কাঁধে চড় বসিয়ে ফেলে দেয়। তিনজনই জোরে হাঁপাচ্ছে, রক্ত ঝরছে ঠোঁট আর নড়া নাকে। মাহির চোখে আগুন, কাঁধে একটু আশ্রয় লেগেছে, নাক দিয়ে রক্ত পড়ছে, কিন্তু টান টান হয়ে দাঁড়িয়ে আছে। তখনই সিঁড়ি থেকে চাপা পদধ্বনি ভেসে আসে। একজন লম্বা ছায়ামূর্তির লোকটা আর কেউ না, এজওয়ান। মুখে কালো মাস্ক, শরীরে কালো পোশাক। এতক্ষণ ধরে এজওয়ান সিঁড়িতে দাঁড়িয়ে দেখছিল জাসিকি রানীর ঝাঁজ। বেশ প্রশংসা করছিলেন মাহির ফাইটিংয়ের বাহাদুরের কাছে, কিন্তু পরক্ষণই আবার রাগে শরীর কেঁপে ওঠে। মাহি ঘুরে তাকানোর আগে এজন একটা রুমালে মাহির মুখ চেপে ধরে। মাহি চোখ বড় করে ফেলে, গলা দিয়ে গো গো শব্দ, হাত পা ছটপট করছে। ধীরে ধীরে সব ঝাপসা। মাহি আর মুখটা দেখতে পারে না তখন। এখন মাহি ভাবছে কে এমনটা করলো তার সাথে। ভাবনা মস্তিষ্কে নড়া দিয়ে জানানো দিল এই জোয়ান। কথাটা ভাবতে দরজা খুলে কেউ প্রবেশ করলো অন্ধকার কক্ষে। বাহিরে করিডোরের আলো এসে রুমে একটু আলোকিত হলো। কেউ চেয়ার টেনে বসলো মাহির পাশে। মাহি মুখটা স্পষ্ট দেখতে পারছে না, আলোয় বিপরীতে লোকটার মুখ। খুব কাছাকাছি আসলো লোকটা, গলার কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলল, সুইটার্ট, হাউ আর ইউ? কণ্ঠটা শুনে মাহি চিনে ফেলল। এক দণ্ডে লোকটাকে হাতের পায়ে দেয়। মূর্তি চিৎকার দিয়ে বলল, শয়তানের বাচ্চা, তুই কি করেছিস এসব? এজন আয়েশ করে বসলো চেয়ারে, হাতের ইশারায় কাউকে বলল লাইট জ্বালিয়ে দিতে। সাথে সাথে রুম আলোকিত হলো। এজন দেখলো গালের সাইডে রক্ত শুকিয়ে আছে এখন মাহির। ঠোঁট কামড়ে তা দেখলো। কি চাচ্ছিস তুই? কিসের জন্য এমন করছিস? আমার তোকে চাই, বিয়ে করবো তোকে, বউ হবি তুই আমার। কে বিয়ে করে কি তুই পতিতালয়ে ব্যবসা করবি? এজন বাঁকা হাসলো। আমি কুলাঙ্গারা নাকি যে বউ নিয়ে ব্যবসা করব? আমার যা টাকা পয়সা জায়গা সম্পত্তি আছে, তাতে তোর মতো হাজারটা মেয়েকে পারলেও এজন সুলতানের টাকা এক ভাগও শেষ হবে না। তাই বাজে বকা বন্ধ কর। তাহলে আমার পেছনে কেন লেগেছিস? তোর আশেপাশে তো মেয়ের অভাব নাই, তাদের ভেতরে কাউকে ধরে বিয়ে করে ফেল না। উফ, তোর আবার বিয়ে করতে হয় নাকি? প্রতিদিন ড্রেস চেঞ্জের মতো মেয়ে চেঞ্জ করিস। একদম ঠিক বলেছিস, কারেক্ট। এর জন্য তোকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। বাঁধন খুলে দে বলছি। দিব না, আগে বিয়ে হবে, তারপর তুই ছাড়া পাবি। বিয়ে, তাও আবার তোকে? মরে গেলেও করবো না বলছি না। তাহলে আমিও তোকে ছাড়বো না। তুই এখানে থাকবি আমার কাছে বন্দি হয়ে। হাতের বাঁধন ঢিলে কর, কষ্ট হচ্ছে। মামার বাড়ি আবদার, নাকি মামার বাড়ি ঘুরতে এসেছিস, নাকি তোর চাকর? কোনটা? রাজি হয়ে যাবি এতে? রাজি আমি হব না। ওকে ফাইন, আই হ্যাভ নো প্রবলেম। তোকে ইচ্ছে করছে মাটির নিচে পুঁতে ফেলতে, তার জন্য হলেও তোকে বিয়ে করতে হবে আমাকে। করবি আমাকে বিয়ে? না, করছি না। কানে যায় না তোর? তোকে কানে ময়লা জমেছে? তোর চেয়ে পরিষ্কার কান আমার, বুঝলি? চুপচাপ ব্যথা হয়ে গেছে তোর সাথে বকবক করে। তুই জানিস না আমি সাফওয়ানকে ভালোবাসি? হ্যাঁ জানি তো সুইটহার্ট, জানার পরও এমনটা কেন করছিস? তোর জীবনে তো মেয়ের অভাব নেই, ওদের বিয়ে কর না। আমার পিছনে কেন পড়লি? হোয়াইট। এইজন হাই তুলতে তুলতে ফোনে সালমান খানের একটা গান ধরলো, তারপর গানের সাথে সুর মিলিয়ে গাইলো। এইজনকে এভাবে গা ছাড়া ভাব নিয়ে গান গাইতে দেখে ভাই দাঁত চেপে বলল, ক্যারেক্টারলেস একটা ছেলে তুই। এইজন গানটা বন্ধ করে বলল, তাতে তোর বাপের কি? এই, তুই আমার সাথে সামনে থেকে সর তো। তোর চেহারা দেখলে আমার শরীর কিরমির করে উঠছে। কেন সুইটহার্ট? আমি তো দেখতে সাপানের চেয়েও বেশি হ্যান্ডসাম। অবশ্য সুন্দরী মেয়েদের চয়েস তো অলওয়েজ ছাপড়ি মার্কে হয়ে থাকে, তাই মাইন্ড করছি না। সাপনের সাথে তোর মতো নর্দমার কিটের তুলনা হয় না। কে করছে ওই চেঙ্গিস খানের সাথে আমার তুলনা? আমি? সিরিয়াসলি? আমার লেভেলে নেই তোর সাপওয়ান, কিন্তু আমাদের নামের কিন্তু একটা মিল আছে মাহি। আমি এজোয়ান আর সাপওয়ান, ওয়ান ওয়ান মিল আছে। তাই তুই ওর জীবন থেকে সাপকে বাদ দিয়ে এসকে গ্রহণ করবি। সেটা তোর স্বপ্নেই। এখন চুপ থাক, ক্ষুধা লাগছে তোর, খাবি কিছু? তোর রক্ত খাবো, বের করে দে। সেটা তো জীবনও পাবা না সুইটহার্ট।
খাওয়ার কথা বলছিলাম, তুই উড়িয়ে দিলি। পরে ক্ষুধার তাড়নায় মারা গেলে তার দায়ভার কিন্তু আমার না। মাহি কিছু বলল না, হাঁসফাঁস করতে লাগলো বাঁধনটা খোলার জন্য। এজন মাহির বৃথা চেষ্টা দেখে বলল, এখন চলে যাব আমি। মাহি দাঁত চেপে ধরে বলল, যা তো যা এখান থেকে। এজন গাছাড়া ভাব নিয়ে ওকে বলে, ওই কক্ষ থেকে বের হয়ে আসলো। মাহি পারছে না এখন নিজেকে চড়াতে। আর একটু সতর্ক থাকতেই আজকের এই দিনটা তাকে দেখতে হতো না। স্বপনকে মনে পড়েছে বারবার। স্বপন কি পাবে মাহির খোঁজটা, নাকি এখন থেকে তাদের পথ ভিন্ন হতে থাকবে? এজন মাহির কক্ষ থেকে বের হয়ে করিডোর পেরিয়ে অন্ধকারে কক্ষে আসে। এখানে চেয়ারে হাত পা বাঁধা তিনজন লোক বসা। এজন তাদের সামনে চেয়ার টেনে বসলো। শরীরের অবস্থা তাদের ভীষণ খারাপ। টানা 2 দিন পেটানো হয়েছে তাদের। এখন লোকগুলো এজনকে দেখে ভয়ে কেঁপে উঠল। একজন তো কেঁদে বলে উঠল, আমাদের দোষটা কি স্যার, কি করেছি আমরা? এজন পায়ের উপর পা তুলে বসে বলল, কি করেছিস জানিস না? আমি বারবার বলিনি মায়ের গায়ে একটা টোকাও না দিতে? তো আমরা আমাদের মারছিল, আমরা নিজেদের প্রোটেক্ট করার জন্য। শ্, তোদের মারছিল তোর মার খাবি। টাকা নেওয়ার সময় কি বলেছিলি টাকা কম দিয়েছিলাম আমি? মায়ের শরীর দিয়ে রক্ত কেন বের হলো? ওর উপর যা ইচ্ছে তাই করব, একমাত্র আমি, আর কেউ না। এখন অপরাধ যখন করেছিস তার খেসারত তো দিতেই হবে। বাহাদুর, দরজাটা খুলে দে, অনেকদিন হলো ওদের ভালো মতো ভোজন হয় না। একটু পুরনো লোহার দরজার তালা খুলে যায়। মুহূর্তের ভেতর থেকে বেরিয়ে আসে ঘন গর্জনের মতো এক আওয়াজ, যেন কেউ শিকল ছিঁড়ে ছুটে আসতে চাইছে। লোকগুলো ওঠে। কি আছে এই ঘরে? এইজন উঠে দাঁড়িয়ে বলে, মাত্র 3টি কুকুর। ওরা মাংস খেতে খুব পছন্দ করে, তবে সব মাংস না, শুধু মানুষের মাংসটা পেলে ভীষণ খুশি হয়।